অনেক সময় তুলনা করে আমার আগের সরকার কতটুকু করেছে, তার থেকে যদি আমি একটু বেশি না করি তাহলে তো নেগেটিভ সমালোচনা হতে পারে, এরা বাজেটই কম করতেছে, পারবেটা কি। তো সেই জন্য বাজেট বড় করতে হয়। সবচেয়ে বড় কথা, এই গোটা সার্কেলের মধ্যে কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের প্রথম ফোকাস হওয়া উচিত ছিল। 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড দেয়া, 42 লক্ষ কৃষককে কৃষি কার্ড দেয়া, এই অর্থের বিশাল অংশ যদি আমরা কর্মসংস্থান সৃষ্টিতে খরচ করতাম, স্কিল ডেভেলপমেন্টে খরচ করতাম, অথবা সহজ শর্তে লোন হিসেবে তরুণ যুবকদের দিতাম, উদ্যোক্তা তৈরি করতাম, ব্যাংকগুলোকে সহযোগিতা করতাম এবং দুর্নীতি প্রতিরোধ করতাম, তাহলে আমার মনে হয় 1 বছরের মধ্যে আমরা যে টাকা পেতাম সেই টাকা দিয়ে এই ওয়েলফেয়ারগুলো করা যেত। জনাব বদিউর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে ইতিমধ্যে আমরা বাজেট নিয়ে নানামুখী প্রতিক্রিয়া দেখছি রাজনৈতিক অঙ্গনে। অর্থমন্ত্রী বলছেন গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শুরু হতে যাচ্ছে বাজেটের মধ্য দিয়ে। অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামীকে বলছে ঋণ নির্ভর, উচ্চাভিলাষী। জাতীয় নাগরিক পার্টি তুলনা করছে পুষ্টিহীন চানাচুরের সঙ্গে। সব মিলিয়ে জানতে চাই মত ভিন্ন মতের এই বাজেট নিয়ে আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। বাজেট একটা গতানুগতিক ব্যাপার। এটা যে সরকারই আসবে সেই সরকার তার রচনা লিখবে। এক সময় আলী ক্ষমতা থাকতে আওয়ামী লীগ বয়ান যেগুলো দিত সেগুলো পড়লে মনে হতো যে তাদের চাইতে ভালো কথা কেউ বলছে না। স্বাভাবিকভাবে এখন বাজাত ক্ষমতায় আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারাও একই কথা বলবে। এর মধ্যে 3টা বিষয় যেটা বলতেছে, অর্থনীতির গণতন্ত্রায়ন, গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক। শব্দ চয়নের মধ্যে ইউনূস সাহেবও পণ্ডিত মানুষ ছিলেন, এরাও সেভাবে কথা বলবে, কিন্তু বাস্তবতা নিকেরে প্রথম যে গণতান্ত্রিক যেটা বলা হয়, দলের মধ্যে তো গণতন্ত্র নাই। রাজনৈতিক বড় দুটো দল, এগুলো তো পারিবারিক দল। তো অর্থনীতি গণতান্ত্রিক হবে, এটা বাস্তবায়ন হওয়ার পরে টের পাওয়া যাবে গণতান্ত্রিক হচ্ছে কিনা, নাকি আবার তেলের মাথায় তেল, যার ক্ষমতা আছে সেখানে যাচ্ছে। সার্বিকভাবে বাজেটের মধ্যে রাজনৈতিক দর্শন তারা তুলে ধরবে। যে কোনো রাজনৈতিক দল থাকলে তাদের দর্শন থাকে, তারা কি করতে চায় বলেন। জনতুষ্টির একটা লক্ষ্য সবাই থাকে। বড় টার্গেট যেটা হচ্ছে 9,38,000 কোটি টাকা, এগুলা রাজনীতিতে সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন একটা জিনিস থাকে, যে প্র্যাগমেটিক ওয়েতে আমি ঠিক যতটুকু পারবো ততটুকুর বাজেট কেউ করতে চায় না। অনেক সময় তুলনা করে আমার আগের সরকার কতটুকু করেছে, তার থেকে যদি আমি একটু বেশি না করি তাহলে তো নেগেটিভ সমালোচনা হতে পারে, এরা বাজেটই কম করতেছে, পারবেটা কি। তো সেই জন্য বাজেট বড় করতে হয়। ঘাটতিটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু ঘাটতিটা মোকাবেলার জন্য নিজস্ব অর্থায়ন থেকে যে 1,27,000 কোটি টাকা নেবে, বাকি এটা নিতে গেলে একটা অসুবিধা হয়, সেটা হলো প্রাইভেট সেক্টর, প্রাইভেট এন্টারপ্রেনাররা তখন এই ঋণের সুবিধাটা তা কিছুটা সংকুচিত হয়ে যাবে। হিসাব করে দেখা যায় 2,43,000 কোটি টাকা যদি ঘাটতি হয়, এডিবি হইল 3 লক্ষ কোটি টাকা। কেমন? তাহলে মোটামুটিভাবে এডিবির একটা বিরাট অংশ এদিকে রেশিও করলে দেখা যায় যে এটা ঘাটতিতে চলে যাচ্ছে। তারপরও আমরা আশা করব বাস্তবায়ন সক্ষমতা কতটুক করতে পারবে সেটার উপর। 3টা বিষয় সবসময় বাজেটের সময় আমরা জোর দিয়ে চিন্তা করি, আমি নিজেও যেহেতু সেটার সাথে রিলেটেড ছিলাম। একটা হলো এটা কতটুকু রিজনেবল হয়েছে, রেশনালিটি কতটুকু আছে, তারপরে হলো অ্যাফোর্ডেবল কিনা, যাদেরকে যতটুকু ধরা হবে তারা সেটুকু অ্যাফোর্ড করতে পারে কিনা। এ দুটোর বাইরে সবচেয়ে বড় জিনিসটা আছে ইমপ্লিমেন্টেবল কিনা। এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এটা ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা। আমার ব্যক্তিগত এবং আমার সময় আমার বাস্তব অভিজ্ঞতা আমি মনে করি যে 9,38,000 কোটি টাকার বাজেট কেমন, এটা আমাদের যে জনসংখ্যা সেটার বিবেচনায় 54 বছরের একটা আর্থিক যে উন্নয়ন সেগুলো বিবেচনায় এটা মোটেই বিশাল বাজেট নয়, এটা আরও বড় হওয়ার কথা। কিন্তু সবসময় বড় মনে হয় এই জন্য যেহেতু রানিং বাজেটের মধ্যে এখনও 1 লাখ কোটি টাকা ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতিটা থাকতেই পারে, কারণ এটা তো ইনহেরিট করা। ইউনূসের যে ভায়োলেন্সের গভর্নমেন্ট ছিল সে সময় অনেক অসুবিধা ছিল। এনবিআরে আবার ওই নীতি এবং বাস্তবায়ন বিভাগ নিয়ে সে সময় একটা আন্দোলন হয়েছে, সেগুলো একটা খেসারত আছে।
এখন আমরা দেখব যেটা কি বলতে চাই, বাস্তবায়নটা নির্ভর করবে রাজনৈতিক সরকারের সদিচ্ছা কতটুকু আছে, তারা নিজেরা কর ফাঁকি কতটুকু দেবেন সেটা একটা বিবেচ্য বিষয়। কারণ আমরা অতীতে দেখেছি সরকার প্রধান কর ফাঁকি দেন, অর্থমন্ত্রী নিজে কর ফাঁকি দেন, তার মন্ত্রীরা দিয়ে থাকেন, আবার এটাতে ঘুষের ব্যাপার থাকে রাজনৈতিকভাবে। এখন শামীম সাহেব অসন্ত নষ্ট হয়ে হয়, এরশাদ সাহেব এসে এমপি সাহেবদেরকে ঘুষ দেওয়ার জন্য শুল্কমুক্ত গাড়ি চালু করেছেন, শেখ হাসিনা এসে আমলাদেরকে ঘুষ দেওয়ার জন্য সুদমুক্ত গাড়ি দেওয়া শুরু করেছেন, বড় বড় বাসা দেওয়া শুরু করেছেন। তো এইগুলোর মধ্যে তারেক সাহেব এখন যেটুক নিজের জেস্টার প্রস্তাব দেখাচ্ছেন, সিম্পলিসিটি, সময়ানুবর্তিতা, এগুলো আলটিমেটলি ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের থেকে এবং সামনে বাস্তবায়নের জন্য এগুলো কাজ করে না, কাজ করে স্ট্রং উইল ফোর্স। সেখানে তিনি তার কড়াকান্তি হিসাব করে কর দেবেন কিনা, তার মন্ত্রীরা উপদেষ্টারা কড়াকান্তি হিসাব করে দেবেন কিনা, তারপরে এমপি সাহেবরা দেবেন কিনা, দলীয় যারা আছেন তারা দেবেন কিনা, ওটার উপর নির্ভর করবে। আমরা যেটা হোয়াট উই হ্যাভ ফেসড সেখানে দেখা যায় এগুলো খুব কঠিন জিনিস। বাইরে বলা বক্তৃতার সময় সুন্দর বলা হয়, আদায় করতে গেলে বাধা আসে। কারণ আমি সে আদায় করতে হাত দিয়ে, তখন তো রাজনৈতিক সরকার ছিল না, ওই 3 উদ্দিনের সরকার ছিল 111-এর, তারাও তো পরে সহ্য করতে পারলেন না, বদলি করে দিল এবং আমিও চাকরি ছেড়ে দিলাম। সো ইট উইল ডিপেন্ড টোটালি অন দ্য স্ট্রং গুড উইল অফ দ্য গভর্নমেন্ট, রিয়েলি চায় কিনা। চাইলে বাস্তবায়ন সরকারের সদিচ্ছার উপর পুরোপুরি নির্ভর করছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব বদিউর রহমান। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ইতিমধ্যে বাজেট বাস্তবায়ন নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বিরোধী দল জামায়াতে ইসলামী বাজেট বাস্তবায়নে 3টি বড় বাধা দেখছে। তার 1 নম্বর বাধা হিসেবে উল্লেখ করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রমবর্ধমান ব্যয়, দ্বিতীয় বাধা লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি এবং অপর বাধাটি হলো বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা। এর সঙ্গে আরও একটি প্রসঙ্গ যুক্ত করি। আমরা জানি বাজেটে 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি কি আদৌ বাস্তবসম্মত কিনা, আর বাস্তবায়ন নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে তার আসলে যৌক্তিকতা কি? প্রথম হচ্ছে, জনাব বদিউর রহমান সাহেব আমার খুব প্রিয় একজন বক্তা এবং এই বিষয়ে খুবই রিলেভেন্ট মানুষ, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, তো ওনার বক্তব্যে মুগ্ধ হয়ে শুনছিলাম। প্রথম কথা হচ্ছে 9.38 কোটি টাকার বাজেট বেশি এটা না, কিন্তু টাকাটা আসবে কোত্থেকে? আমাদের কি এই টাকার যে টার্গেট ধরা হয়েছে সেটার বৈদেশিক লোন পাওয়ার সম্ভাবনা আছে? এই টাকার যে আভ্যন্তরীণ রাজস্ব সেটা পাওয়ার সম্ভাবনা বা সক্ষমতা আছে? রিসেন্ট ট্র্যাক রেকর্ডগুলো কি বলছে? আপনার গত বছর বৈদেশিক ঋণ টার্গেট করা হয়েছিল প্রত্যাশিত 96,000 কোটি টাকা, সেটা গত বছরে পাওয়া গেছে 58,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 30-40% কম। এবছর সেই বৈদেশিক ঋণ টার্গেট করা হয়েছে 1,09,850,000 কোটি টাকা, সেটাও কমে যাওয়ার সম্ভাবনাই তো বেশি। গত বছর যেহেতু কমেছে, এবছর কমে, যদি বা ইলেকটেড গভর্নমেন্ট কিছু বাড়তেও পারে। আর আভ্যন্তরীণ লোন গত বছর নেওয়া ছিল 1,25,000 কোটি টাকা, এবছরও টার্গেট করা হয়েছে 1,27,000 কোটি টাকা। যখন, যেটা বদিউর রহমান সাহেব বললেন, 1,27,000 কোটি টাকা যখন ব্যাংক থেকে নেওয়া হবে, সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে, তখন ব্যাংক আর আভ্যন্তরীণ কোম্পানিগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে লোন দিতে পারবে না, তারল্য সংকটে ভুগবে। প্রাইভেট সেক্টর তারল্য পাবে না, তার মানে ইনভেস্টমেন্ট কম হবে, কর্মসংস্থান কম হবে, মানি রোটেট কম হবে, ট্যাক্স কালেকশন কম হবে। কারণ আমি জানি না, গভর্নমেন্ট তো আর লোন নিয়ে ট্যাক্স দিবে না, প্রাইভেট সেক্টর লোন নিয়ে ব্যবসা করে সেখান থেকে কর হবে, তো করের যে টাকাটা এটা কম ঘুরবে। এবং রাজস্ব আদায়ের যে ট্রেন্ডস, তাতে যে টার্গেট করা হয়েছে আয়ের প্রায় 6,95,000 কোটি টাকা সব সহ আর কি, তো সেইটা তো কোনোভাবেই হবে বলে আমাদের মনে হয় না, যদিও আমরা অর্থনীতিবিদ না। গত বছরের টার্গেটও হলেও অনেক ঘাটতি থাকবে। আমাদের এডিবির 3 লক্ষ কোটি টাকা পুরোটাই ঘাটতির মধ্যেই আছে প্রায়। আর যদি 6,95,000 কোটি টাকা টার্গেট অ্যাচিভ না হয় বা অনেক কম হয়, তখন বেতনে যে আবর্তন ব্যয় আছে, এই আবর্তন ব্যয়ই তো ঘাটতি হয়ে যাবে। আবর্তন ব্যয় আছে প্রায়, গত বছর ছিল 5,67,538 কোটি টাকা, আর এই বছর সেটা হয়েছে 6,05,780, মানে প্রায় 50 লক্ষ কোটি টাকা বাড়ানো হয়েছে আবর্তন ব্যয়, ফিক্সড কস্ট। এখান থেকে সরে আসার কোনো উপায় নেই। তাহলে আপনার যদি রাজস্ব এর থেকে কমে আসে, তাহলে আপনি বৈদেশিক লোন দিয়ে বেতন দেবেন, এডিবি আর কীভাবে করবেন? গত বছরও একটা অভিযোগ ছিল যে লোন করে দেওয়া হচ্ছে, এর সাথে সুদ আছে 1,27,500 কোটি টাকা, এই সুদ দিতেই হবে আপনাকে, নাহলে আপনি দেউলিয়া হয়ে যাবেন। তো সব মিলিয়ে বাংলাদেশ যদি এই অতি উচ্চাকাঙ্ক্ষী বাজেট, এবং এই বাজেটের আরেকটা দিক আছে,
এই বাজেটে কিছু ভালো জিনিস আছে, যেমন আপনার কর্পোরেট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোম্পানি রেজিস্ট্রেশন 48 ঘন্টার মধ্যে হবে, কোম্পানি রেজিস্ট্রেশন সংক্রান্ত দ্বন্দ্ব 7 দিনের মধ্যে মেটানো হবে, ব্যক্তি কর সীমাও বাড়ানো হয়েছে 3,75,000 টাকা, এবং আরও কিছু ভালো জিনিস আছে। কিন্তু অনেক মানবিক বাজেট, কিন্তু এই 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড দেবেন, এই ক্যাশ আপনি যখন ইনজেক্ট করবেন, এই ক্যাশটা আসবে কোত্থেকে? দুই, আপনি যখন ইনজেক্ট করবেন তারা সবাই এটা দিয়ে কেনাকাটা করবে, কেনাকাটা করলে ইনফ্লেশন বাড়বে। অলরেডি ইনফ্লেশন 9%, সেটা ইমিডিয়েটলি যে কোনো সময় 10% হতে পারে। সেইটা কোন জাদুকাঠির ছোঁয়ায় আবার 7%-এ নামবে, 7.5%-এ, এইটা তো আমরা কোনো ওয়ে আউট দেখছি না। ইনফ্লেশন বাড়াটাই স্বাভাবিক, জ্বালানির দাম আরও বাড়াই স্বাভাবিক, তার কারণ আপনার ইন্টারন্যাশনাল যুদ্ধ সরকার হচ্ছে। মূল্যস্ফীতি কমানোর কথা বলছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেখছেন কি? রোডম্যাপ দেখছি না, কারণ জ্বালানির দাম আরও বাড়তে পারে, যুদ্ধ এখনো থামেনি, জ্বালানির দাম এখনো ভর্তুকি দিচ্ছে সরকার। জ্বালানির দাম যদি বাড়ে, ইনফ্লেশন তো অটোমেটিক বাড়বে। তো সেক্ষেত্রে জিডিপির যে গ্রোথ 6.5, এটাও অ্যাচিভ হবে কিনা আই ডাউট। সবচেয়ে বড় কথা, এই গোটা সার্কেলের মধ্যে কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের প্রথম ফোকাস হওয়া উচিত ছিল। 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড দেয়া, 42 লক্ষ কৃষককে কৃষি কার্ড দেয়া, এই অর্থের বিশাল অংশ যদি আমরা কর্মসংস্থান সৃষ্টিতে খরচ করতাম, স্কিল ডেভেলপমেন্টে খরচ করতাম, অথবা সহজ শর্তে লোন হিসেবে তরুণ যুবকদের দিতাম, উদ্যোক্তা তৈরি করতাম, ব্যাংকগুলোকে সহযোগিতা করতাম এবং দুর্নীতি প্রতিরোধ করতাম, তাহলে আমার মনে হয় 1 বছরের মধ্যে আমরা যে টাকা পেতাম সেই টাকা দিয়ে এই ওয়েলফেয়ারগুলো করা যেত। এখন মাননীয় প্রধানমন্ত্রী অনেক মানবিক, তিনি প্রথম থেকে এই জিনিসগুলোতে আন্তরিক ছিলেন, হয়তো উনি ওয়েস্টার্ন এডুকেশন থেকে এটা পাচ্ছেন, কিন্তু এই টাকাটা যদি না আসে তখন কিন্তু দেশে একটা হতাশার সৃষ্টি হবে। আরেকটা কি হতে পারে, টাকা ছাপাতে পারে, এটা ভয়ঙ্কর ব্যাপার। টাকা ছাপাচ্ছে, টাকা শর্ট আর টাকা ছাপানো হচ্ছে, রিজার্ভ সব এলোমেলো করে। টাকা ছাপায় তো অর্থনীতি কেউ পৃথিবীতে মনে বাঁচাতে পারেনি। তাহলে সব মিলিয়ে কিন্তু আমরা একটা দেউলিয়া হওয়ার ঝুঁকির মধ্যে আছি। এর সাথে যুক্ত হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক সমঝোতা তো এখনো হয়নি। অবশ্যই আওয়ামী লীগ একটা অংশ নিষিদ্ধ হিসাবে আছে, যারা নিষিদ্ধ হিসাবে আছে তারা ফিরে আসার চেষ্টা করবে, আন্দোলন করবে, মিছিল করবে, মিটিং করবে, তাদেরকে দমন করা হবে, গুলি হবে, টিয়ার গ্যাস হবে, জেল হবে, জরিমানা হবে। অর্থাৎ ফ্রি মাইন্ডে দেশের 18 কোটি লোক ব্যবসা চাকরি কাজ করতে পারবে না, একটা বিশাল অংশ অস্থিরতার মধ্যেও থাকবে। সেটাও তো ন্যাশনাল প্রোডাকশন, জিডিপিতে, ট্যাক্সে, সব জায়গায় ইম্প্যাক্ট ফেলবে। অসংখ্য ব্যবসায়ী কনজারভেটিভ হয়ে কাজ করতেছে, তারা রাজনৈতিক সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত মন খুলে বিনিয়োগ করতে পারবে না। এফডিআই বাংলাদেশে আসার কোনো সুযোগ আমি দেখি না। কেন এফডিআই আসবে? এই সিচুয়েশনে পৃথিবীর কোন দেশে এফডিআই আসবে? আরেকটা হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স আছে, এই রেমিটেন্স যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, কোনো একটা কারণে, তাহলে বাংলাদেশ তাৎক্ষণিক কলাপস করবে। এতদিন পর্যন্ত আমরা কেউ রেমিটেন্সের বিকল্প করতে পারিনি, অথবা রেমিটেন্সকে আরও মাল্টিপল করার সুযোগ আছে, সেটা কিন্তু নাই। এই বাজেটে কিছু আছে স্কিল ডেভেলপমেন্ট, তো আমি তো মনে করি যদি কখনো 50 লক্ষ কোটি টাকা রেমিটেন্স কী করে বাড়বে, স্কিল কীভাবে বাড়বে, মাইগ্রেশন ওয়ার্কারদের সুযোগ সুবিধা, তাদের দক্ষতা, তাদের ফ্রি ফেয়ার অ্যান্ড জাস্ট মাইগ্রেশন করানো যায়, তাহলে আমরা অবশ্যই একটা সময় ওই টাকা দিয়েই সব ওয়েলফেয়ার করতে পারতাম। আরেকটা হচ্ছে এনার্জিতে আমরা গ্রিন অ্যান্ড জাস্ট ট্রানজিশন করতে পারি নাই, এইটা করতে হবে। সেটা কিছু স্কিম সরকার নিয়েছে, কিন্তু আরও বেশি স্কিম নেওয়া উচিত ছিল, কারণ এনার্জি ডিপেন্ডেন্সি তো আমাদের অর্থনীতির বড় ঝুঁকি। আমরা যদি গ্রিন করে 10, 20, 30% নিয়ে যেতে পারি রিনিউয়েবল এনার্জিতে, গ্রিন এনার্জিতে, তাহলে সেটা আমাদের অনেক টাকা রেভিনিউ বাঁচাবে। ওই রেভিনিউর টাকাটা দিয়ে আমরা আবার ওয়েলফেয়ার করতে হবে। ওয়েলফেয়ার আপনি কখন করবেন? আগে আয় করবেন, তারপরে ওয়েলফেয়ার করবেন। কিন্তু আমরা আয়ের থেকে জনতুষ্টিতে বেশি ফোকাস করা হচ্ছে এই বাজেট। সেটা আমি আইডিয়ালিস্টিক বলবো, মোরালিস্টিক বলবো, কতটা প্র্যাকটিক্যাল এটা অর্থনীতিবিদরাই বলবে। তবে একটা বড় অংশ অর্থনীতিবিদরা বলছে এটা প্র্যাকটিক্যাল না, এবং আমাদের মনে হচ্ছে রাজনীতিবিদ হিসাবেও এটা প্র্যাকটিক্যাল না। আরেকটা শেষ করে দিচ্ছি, এই যে লিস্ট করা যখন শুরু হবে, প্রকৃত দুস্থ নারীরা এ টাকা পাবে না। লিস্ট করার জন্য টিএনওরা সবচেয়ে ইফেক্টিভ লোক, তাদেরকে লোকাল রাজনীতিবিদরা লিস্ট করতে দিবে না। লোকাল রাজনীতিবিদরা নিজেরা তাদের লোককে এখানে লিস্টে আনবে এবং তারা তাদের সহযোগী কর্মীদের মাধ্যমে লিস্ট করবে। অনেক কর্মীরা টাকা পয়সা নিয়ে ধনী পরিবারকে এই কার্ড করে দেবে। মূল টাকার 10-20% তো দুস্থ নারীর কাজে যাবে না, এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। তো সেইখানে এরকম একটা রিস্কি আইডিয়ালিস্টিক ব্যাপার এত শুরুতেই, সরকারের প্রথম বছরেই এটা ফেল হলে তো সরকারই ফেল হয়ে যাবে। তো আমার মতে এই ধরনের কাজ 1-2 বছর সংরক্ষণ নীতি অবলম্বন করে, অর্থনীতি বাঁচিয়ে, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করে তারপরে এই ড্রাইভগুলো দিলে আমার মনে হয় সরকার সুফল পেত। সরকার এই এক্সেসিভ ওয়েলফেয়ারটা বা জনতুষ্টি বা চিপ পপুলিজমটা
দেশকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো কি আসলে রাজনৈতিক সুফল দিবে নাকি অর্থনৈতিক সুফল দিবে? এটা অর্থনীতিবিদরা ভালো বলতে পারে, তবে হ্যাঁ, যে মহিলা ডিস্টিটিউট, যিনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তার ছেলে মেয়ে দেখছে না, তার তো এই টাকাটা অবশ্যই অনেক কাজে লাগবে। এখন ধারণা করা হয় যে এই টাকাটা যে সরকার দেবে সেই সরকারকে সেই ব্যক্তি ভোট দেবে, তো সেটা পশ্চিমবঙ্গে হয়নি। পশ্চিমবঙ্গে কিশোরী ভাতা ছিল, যুব ভাতা ছিল, বেকার ভাতা ছিল, অসংখ্য 17-18টা ভাতা ছিল এবং হিউজ টাকা মমতা ব্যানার্জি দিতেন। উনি কিন্তু আলটিমেটলি ভোটে হেরে গেলেন। বাংলাদেশের মতো দুর্নীতিপ্রবণ দেশে যখন এই লিস্টিংগুলো ইমপ্রপার হবে, ইররেগুলার হবে, জনগণের মধ্যে জনরোষের সৃষ্টি হবে এবং সেই জনরোষের মধ্যে দেখা যাবে, অলরেডি বিবিসির একটা রিপোর্ট আমি দেখলাম, ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টে যে দাবিদার যোগ্য ব্যক্তি তাকে বাদ দিয়ে ধনী ব্যক্তি কার্ড পেয়েছে, এটা ইতিমধ্যে রিপোর্টে চলে আসছে শুধুমাত্র পাইলট প্রজেক্টে। আর আপনি যখন 300 আসনে 470টা উপজেলায় করবেন, 64 জেলায় করবেন, এটা নিয়ন্ত্রণ করা খুবই 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 কঠিন হবে। তো সেই ক্ষেত্রে এটা আরও ছোট পরিসরে করা উচিত বলে আমি মনে করি। না, সেটা তো উনি কিছু স্কিম দিয়েছেন, কিছু ইলেকট্রনিক্সের নিয়োগের উপর শুল্ক কমিয়েছেন, ট্যাক্স কমিয়েছেন, কিছু ইনসেন্টিভ আছে, এটা ক্লিক করতে পারে। কিন্তু ওই যেটা আমরা অনুভব করি, ব্যবসায়ীদের সাথে কথা বলে ব্যবসায়ীরা বিনিয়োগে এখনও স্বস্তি পাচ্ছে না। এবং আমি অনেক ব্যবসায়ীর সাথে কথা বলে দেখেছি বিগত সরকার সময় থেকে, মানে ইউনুস গভর্নমেন্টের সময় থেকেই প্রচুর পুরনো ফাইল ঘাটা হচ্ছে। যেমন ভ্যাটের ক্ষেত্রে বা কাস্টমসের ক্ষেত্রে একটা নিয়ম আছে, 3 বছরের মধ্যে যে কোনো সময় শুল্ক এনবিআর এটাকে রিভাইভ করতে পারে। তো আমরা অসংখ্য ফাইল পাচ্ছি যেটা 3 বছর শেষ হওয়ার জাস্ট 5 দিন আগে এটাকে রিভাইভ করা হয়েছে। তাহলে আপনি ঠিক 3 বছর হওয়ার পরেই আপনি অটোমেটিক রিভাইভ করছেন। এটা এক ধরনের কর নির্যাতন। আপনি তখন প্রাথমিকভাবে এটা অ্যাসেস করেছেন, প্রাথমিকভাবে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, 2-4টা জায়গায় ফ্রড হতে পারে, 2-4টা জায়গায় এইচএস কোড আপনি উল্টাপাল্টা করতে পারেন, কিন্তু গণহারে এটাকে করা হচ্ছে। ব্যবসায়ীরা যদি স্বস্তি না পায় তাহলে তারা বিনিয়োগ করবে না, সবাই টাকাটাকে কনফার্ম করে রেখে দেবে এবং অস্থিরতা থাকলেও সেটা হবে। এখন বিদেশি বিনিয়োগ আসার কোনো কারণ তো আমরা দেখি না। কেন? এমনি শেখ হাসিনার আমলেও শেষের দিকে এফডিআই কমে যাচ্ছিল হু করে। তো সেই যে এফডিআই কমেছে, ইউনুস গভর্নমেন্টের মতো এত বড় অর্থনীতিবিদ, এত পপুলার অর্থনীতিবিদও কিন্তু এই এফডিআই বাড়াতে পারেনি। তো সেটা বর্তমান সরকার বাড়াতে পারবে, কিভাবে পারবে? যে মূলধন আছে সে কেন এটা করবে? হ্যাঁ, কিছু ইনসেন্টিভ আছে, কেউ যদি নিয়ে আসতে পারে 1% কনসালটেন্সি ফিটি দেওয়া হবে। তো আমরা তো মনে করি বাংলাদেশে ডুইং ইজ বিজনেস সেরকম একটা স্ট্যান্ডার্ড জায়গায় নাই। পলিটিক্যাল আনরেস্ট যদি থাকে এফডিআই বাড়বে না, এফডিআই নামবে, এটার দিকেই আছে। তবে হ্যাঁ, রেমিটেন্স বাড়ানো যেতে পারে বাংলাদেশে। সেই রেমিটেন্স বাড়ানোর জন্য যেটা দরকার, প্রবাসীদেরকে উৎসাহিত করা। বিগত সরকার এয়ারপোর্টে একটা লাউঞ্জ করেছিল, হাস্যকর একটা ব্যাপার, একটা ছোট্ট একটা লাউঞ্জ করে বলছে এটা প্রবাসীদের লাউঞ্জ। 1 কোটির উপরে প্রবাসী বিদেশে থাকে। তো তাদের জন্য যে ফিক্সড স্কিমগুলো, তাদের ব্লক টিকিট দেওয়া, তাদের ছেলে মেয়েদের জন্য বাংলাদেশে হসপিটালে এবং স্কুলে রিজার্ভ রাখা, তাদের বাবা মায়ের চিকিৎসা করা, তাদের স্কিল করা, তাদেরকে রিইন্টিগ্রেট করা, তাদের স্কিলটাকে প্রায়র রিকগনিশন করা, ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ করা, সার্টিফিকেশন করা, এই জিনিসগুলো যদি সরকার একটা বড় প্রজেক্ট হাতে নেয়, এই প্রবাসী যারা রেমিটেন্স পাঠাবে তারাই এখন পর্যন্ত আমাদের একমাত্র আশা হলো। বাকিগুলো আমি মনে করি সবগুলো মিলেও ওর ধারে কাছে হতে। যেমন গার্মেন্টস একটা চমৎকার জায়গা, প্রচুর নারীর কর্মসংস্থান হচ্ছে, কিন্তু গার্মেন্টস থেকে যা আসে তার 80% তো দিয়ে দিতে হয় অ্যাক্সেসরিজের কারণে। আবার গার্মেন্টসে কিন্তু আপনি 5% ইনসেন্টিভ দিচ্ছেন, আবার এনার্জি দিচ্ছেন, আবার জমি দিচ্ছেন, বিল্ডিং দিতে হচ্ছে, কিন্তু রেমিটেন্সে আপনার কিছু দেওয়া লাগতেছে না, আপনার এনার্জি লাগছে না, কিচ্ছু লাগছে না। তো সেই জায়গায় সরকার কেন যেন কোনো সরকারই আমরা দেখলাম না, 3টা সরকার দেখলাম আমি আমার এই শর্ট টাইমে। একটা হচ্ছে আওয়ামী লীগের আমল, ইউনুস আমল এবং বর্তমান আমল। 3 আমলের কখনোই কোথাও মাইগ্রেশনে ফোকাস করা হয়নি। কেন করা হয়নি এটা আমি জানি না। আর হচ্ছে আরেকটা ভালো কাজ ইউনুস গভর্নমেন্ট করেছিল, ইলেকট্রনিক সিগারেট বা ভেপিং, যেটা স্বাস্থ্যের জন্য চরমভাবে ক্ষতিকর, সেটা বিগত ইউনুস গভর্নমেন্ট বাতিল করে দিয়েছে, যেটা বাংলাদেশে আসা যাবে না। পৃথিবীর অনেক কিছু বাতিল হয়ে গেছে, ভারতে বাতিল হয়েছে, আমেরিকায় বাতিল হয়েছে, এইটা এই সরকার এখন লিগালাইজ করছে এবং এটার উপর শুল্ক আরোপ করে এটাকে বৈধতা করে দিচ্ছে। এখানে আমি অশুভ ঘোস্ট ইনফ্লুয়েন্সের একটা গন্ধ পাচ্ছি। আমি যেহেতু অ্যান্টি টোব্যাকো মুভমেন্টের সাথে অনেকদিন ধরে আছি, যখনই অ্যান্টি টোব্যাকো মুভমেন্টে এই ধরনের কোনো ইস্যু আছে, আমরা অনুভব করি একটা অশুভ শক্তি, সরকারের অশুভ অসৎ শক্তি সরকারের উপর প্রভাব বিস্তার করছে। সরকারের প্রথমেই যদি এইসব অশুভ শক্তি ঢুকে যায়, তাহলে ভবিষ্যতে সরকার আর দেশের এই স্বার্থগুলো রক্ষা করতে পারবে না। দেশে প্রচুর বেকার আছে, এই বেকারদেরকে আপনি ভাতা দেন, দিয়ে স্কিল করেন। এই বেকারদেরকে আপনি স্বাস্থ্যকর্মী হিসেবে মাঠে নামিয়ে দেন,
তারা স্বাস্থ্য ডাটা তৈরি করবে, তারা স্বাস্থ্য মেসেজগুলো দেবে, তারা নিজেরা দক্ষ হবে এবং সেই দক্ষটা ট্রান্সমিট করবে। এইভাবে আপনি 50 লক্ষ 1 কোটি তরুণকে কিন্তু অল্প ভাতাতে অনেক কাজ করাতে পারবেন। তো সেটা করলে আমাদের তরুণকে আমরা কার্যকরভাবে কাজে লাগাতে পারবো। ঠিক ওই জায়গায় আমরা কখনো ফোকাস করছি না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব মতিউর রহমান। আমাদের আমলাতন্ত্রের দক্ষতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, বিশেষ করে যদি এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউরের কথা যদি আমরা তুলে ধরি, ছাগলকাণ্ডের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, সেই সঙ্গে পাহাড় সম সম্পদের তথ্য নিশ্চয়ই আপনার জানা রয়েছে। সেই জায়গা থেকে সরকারের 6,95,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় তৈরি হয় নাকি? আপনি আমাদের দক্ষতা নিয়ে যেটা প্রশ্ন আছে সেটা আপেক্ষিক। আমলা তো কামলা, চালায় কে? পলিটিক্যাল মাস্টার। যে মতিউর কথা বললেন, আমি চেয়ারম্যান থাকতে মতিউর জয়েন্ট কমিশনার ছিল। তো এটা রিলেট করতেছি আমলার উপর প্রভাবটা কোথার থেকে আসে। একটা জয়েন্ট কমিশনার আমি বদলি করলাম, তার বদলি করার সময়ই এটা আগেও বলা হয়েছে, আমার 4 জন মেম্বার বললেন যে স্যার মতিউরকে ঘাঁটাবেন না, কারণ সে এত পাওয়ারফুল, তার বদলি আপনি রাখতে পারবেন না। শক্তির উৎস কি? হ্যাঁ, শক্তিশালী আর কি। তো বললাম আই ওয়াজ সিম্পলি স্টোনিশড, এবং আমি একটু বেকায়দা পড়ে গেলাম। 4 জন মেম্বার বলতেছে তাকে বদলি করবেন না, তাহলে আমি আর চেয়ারম্যানটা থাকে কোথায়? আমি বেকায়দা পড়ে গেলাম। যদি তাদের কথা শুনে বদলি না করি তাহলে তারা বুঝবে আমিও ভয় পেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম কারণটা কি? বললো যে মতিউরের লিঙ্কেজটা পলিটিক্যাল মাস্টার্সের সাথে এত বেশি এই পদের থেকেও, সে সাইফুর রহমানের বেডরুমে যেমন যেতে পারত, শামস কিবরিয়ার বেডরুমে যেতে পারত ফাইন্যান্স মিনিস্টার। সো নাও ইউ থিঙ্ক যে একটা জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস কাস্টমসের ওই জায়গার সে যদি অর্থমন্ত্রীর বেডরুমে যেতে পারে, এবং দুইজনেরই, তার মধ্যে সাইফুর রহমানের বউ মারা যাওয়ার পরে তার ছেলেরা কতটুকু কাঁদছে, এই মতিও তার থেকে বেশি কেঁদেছে খবরে। তাহলে পলিটিক্যাল মাস্টার্স আমলাকে কিভাবে নষ্ট করে সেটা দেখেন। তো আমি এখন বেগতাই আমি বললাম যে না, বদলিটা করেই ছাড়বো, নাহলে আমি টিকি না, তো আই ডু নট এক্সিস্ট। তারপরে দেখলাম রিয়েলি মতিউর ওয়াজ ভেরি পাওয়ারফুল। চিটংয়ের ব্রিগেডিয়ার হাসান নাসির আমার বদলি অর্ডারের বিপরীতে 2 দিনের যুগী বাতেরে অন্য বলে, বজ্রজনরা বলে সেনা সমর্থিত, আমার মতো অভদ্রতা বলতাম সেনা নির্দেশিত। একটা ব্রিগেডিয়ার গভর্নমেন্টের রেগুলার সেক্রেটারি অর্ডারকে ডিফাই করে ও একটা অর্ডার জারি করছে যে তার পারমিশন ছাড়া ওরা মুভ করবে না। ফরিদ কমিশনার বললাম যে কি, বলে যে আমাকেও তো মুভ করতে না করতেছে। তা আমি বললাম যে না, তোমাদের স্ট্যান্ড রিলিজ করে দেব। পরে দেখলাম যে এই মতিউরের জন্য বদলি ক্যান্সেলের জন্য সিনাই বিন জামাল, এই মেজর জেনারেল সিজিএস টেলিফোন করলেন যে আমার এই ব্রিগেডিয়ার হাসান নাসিরের রিকোয়েস্ট রাখতে হবে। তাহলে তার পাওয়ার কোথায় যায়? বললাম যে না, হবে না। দেখেন, তারপরে মাসুদ উদ্দিন, আর্ম ফোর্সেস ডিভিশনের মাসুদ উদ্দিন টেলিফোন করলেন। তো মাসুদ উদ্দিনকে বললাম যে আপনিও নোয়াখাইল্লা, আমিও নোয়াখাইল্লা, এই এক মতিউরের প্রেমে আপনারা কীভাবে পড়তেছেন? সবাই একসাথে টেলিফোন বলে যে দরকার আছে, ব্রিগেডিয়ার হাসিন নাসির বলছে ওকে দরকার, ওকে দিয়ে অন্য অফিসারদেরকে কি ত্রুটি আছে সেগুলো বের করে পরে তাকে সরে ফেলে দেবে। আমি বললাম হবে না, আমি অর্ডার করেছি। শেষ পর্যন্ত তখনকার গভর্নমেন্টের নাম্বার 1 ম্যান মইনিউ আহমেদ, মইনিউ আমাকে টেলিফোন করলো, চেয়ারম্যান সাহেব আমি তো কোনোদিন কিছু চাই নাই, যে আমার অফিসাররা বলতেছে মতিউরকে রাখা দরকার। আমি বললাম যে স্যার আপনি তো বয়সে আমার ছোট, দুজনই নোয়াখাইল্লা, কিন্তু পদে বড় আছেন, আমাকে বদলি করে দেওয়ার পরে এই অর্ডার ট্রান্সফার করবেন। সো লং আই উইল বি হিয়ার, আই উইল নট গেট ইট ডান অ্যান্ড নেভার। মতিউর আমার অফিসে ঢুকতে পারে নাই, আইআরডির অফিসে, বাসায় গিয়েছে ধানমন্ডি, ঢুকতে পারে না। তাহলে আপনি আমলা ছাগল নাচে খুঁটির জোরে, খুঁটি কোথায় যায়? আপনি রাজনৈতিক নেতৃত্ব যদি আপনার পকেটের জন্য এরকম কিছু পুষবেন, তাহলে জায়গাটা ঘুরবে। নাম্বার 1। নাম্বার 2তে আসেন, আমলাদের দক্ষতা আছে, আমলারা দক্ষ, কিন্তু একটা আমলা যত সিনিয়র হয়, যত উপরে উঠে, তার যদি দেশপ্রেম এবং ন্যায়নিষ্ঠতা কমে যায়, তাহলে সে একটা হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হয়। 3rd পয়েন্টে আসেন, আমলার সাথে যদি আমাদের রাজনৈতিক নেতারা একজোট হয়ে যায়, আইসা যদি বলে যে সেক্রেটারি সাহেব
অনেক টাকা তো ভোটে খরচ হইলে একটু খেয়াল টেয়াল রাখবেন। তা আমরা তো পাকা ঘাঘুর শয়তান বুঝে যে মন্ত্রী সাহেব আমাকে টেস্ট করার জন্য এটা বলতেছে কিনা চুপচাপ থাকে। কিছুদিন গেলে আবার বলে খেয়াল রাখছেন তো, বলে স্যার বুঝি নাই। পরে যখন দেখা যায় যে রিয়েলি দ্য পলিটিক্যাল লিডার মিনস ইট, তিনি কিছু পেতে চান, তখন বড় টেন্ডার আসলে বলে যে একটু খেয়াল রাখবেন। তো খেয়াল রাখতে গেলে কি করতে হয়? শেয়ার করতে হয়। তো শেয়ার করতে হলে কি হয়? ওই ইজ দ্য ক্রাইটেরিয়া, নট অ্যাপ্রুভডকে পরে ই লিখে দিলে নোট অ্যাপ্রুভড হয়। আপনার পলিটিক্যাল মাস্টার যদি শক্তভাবে ব্যুরোক্রেট সার্ভেন্টের উপর তার কর্তৃত্ব বা নেতৃত্ব রাখতে পারে, আইবার ধারে অথবা ভারে, হয়তো তার নেতৃত্ব গুণে পলিটিক্যাল মাস্টার্সের বেশি লেখাপড়া জানার দরকার। রহমান, আমরা তো আমলাতন্ত্র নিয়ে পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি দেখি। আমরা আমলা দ্বারা, আমি নিজেও ছোটোখাটো একটা আমলাগিরি করেছি। একটা আমলার ঘাড়ে দুইটা মাথা নাই, পলিটিক্যাল মাস্টার্সের কথা শুনবে না, আইন বলে অবৈধ অর্ডারটা শুধু শুনবে না, সেটুকু আমরা করেছি। যেমন ছোট্ট দুইটা উদাহরণ দিই, সাহসী হইলে মানলে। এরশাদ সাহেবের কাছে কাজী জালাল সেক্রেটারি বগল করে শর্টকাট সামারি নিয়ে একটা অনুমোদন নিয়ে আসলেন যে বিসিএসের 353 জন সহকারী লেকচারার যে প্রভাষক নিয়োগ দেবে। এটা নিয়ম হইল এস্টাবলিশমেন্টের কাছে যাওয়া, জনপ্রশাসনে আমাদের রুলস অফ বিজনেসের অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী আমাদের কাজ। কিন্তু তা না গিয়ে জালাল সাহেব এরশাদ সাহেবের সাথে দুস্তি ছিল, বড় জালাল সব নিয়ে আসছে। নিয়ে এসে পরে সে সামারি পাঠাইলো যে নিয়োগ দিয়ে দাও। শামসুল হক চিশতি সাহেব তখন এস্টাবলিশমেন্ট সেক্রেটারি, বললো যে প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করছে দিয়ে দাও। আমি মাত্র ডেস্ক অফিসার রিক্রুটমেন্ট, আমি বললাম যে দেয়া যাবে না। টু সে নো দ্যাট ইজ অলসো এ গুড ডিসিশন ইফ ইউ আর অ্যাকর্ডিং টু রুলস অ্যান্ড রেগুলেশন ফার্ম এনাফ। বললাম দেয়া যাবে না। তখন চিশতি সাহেব বললো কেন দেওয়া যাবে না? আমাদের এটা তো কাজী জালাল সাহেব এরকম শর্টকাট প্রেসিডেন্টের অনুমোদন নিতে পারেন না, অসুবিধা আছে। একবার যদি লেফট আউট বিসিএস এর একটা বেস থেকে 353 জন দেন, তাহলে আনসার যারা পাস করছে পায় না তারা চাইবে, পুলিশ যারা পায় না তাহলে রেগুলার প্রত্যেক বছর বিসিএস হবে না। বিসিএসটা করাই হয়, সেখানে পাস করলে হয় না, ফিটেস্টের মধ্যে ফিটেস্ট যে থাকে এভাবে নেওয়া হয়। শেষ পর্যন্ত তারা তো বিরক্ত হইলো কেন না করলে। আমি বললাম যে আমরা প্রেসিডেন্টের নজরে আনি, তাকে তো মিসলিড করে আনছেন। তা আমি বিরক্ত সেই সামারি দিলাম প্রেসিডেন্টের পুনর জন্য। তুলে ধরার পর তো এরশাদ সাহেব আগের অনুমোদন বাতিল করেছেন। তাহলে আপনার আমলা সাহস থাকতে হবে, তাহলে আপনি এটা পাবেন, তা না হইলে এটা হবে না। কিন্তু সমস্যা হয়ে গেল, পলিটিক্যাল মাস্টার যখন পরেও চাইবেন না, তখন আমলা শেয়ারে চলে যায় সবটাতে। আপনি যদি বাড়ির চাকর বলা হয়, বলে যে আমলা তো আমলা, চাকর হিসেবে কাজ করবে, জনগণের চাকর হিসেবে করবে, কিন্তু তাকে কেন আপনি উঠেছেন? ও কেন? আপনার জিয়াউর রহমান সাহেবের আমলে যে শওকত সাহেব ঢাকার ডিসি, মানিকগঞ্জে উনি মিটিং করতে গেলেন, যতক্ষণ নর্মাল অফিসিয়াল কাজ ছিল তিনি ছিলেন, পলিটিক্যাল আলোচনা শুরু হয়েছে, ডিসি সাহেব নেমে চলে আসছেন। এখন আপনি ডিসি সাহেবকে আপনার পিছনে লেজুর নিচ্ছেন কেন? ওসি সাহেব কেন আপনার রাজনৈতিক দলের স্লোগান দিতেছে? তো আপনাকে মানবে কেন? আপনি যখন দোস্ত হয়ে যাবেন, দারোগার সাথে দোস্ত হয়ে যাবেন, আর তারপর ডিসির সাথে দোস্ত হবেন, ইউএনও আপনাকে পাত্তা দেবে না। আপনি নেতা হিসেবে পলিটিক্যালি আইদার আপনার ধারে কাটবে অথবা আপনার ভারে কাটবে, তাহলে এক আমলার ঘাড়ে দুইটা মাথা নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব বদিউর রহমান। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে। বাকশাল থেকে শুরু করে স্বৈরাচারীর শাসন, একদলীয় শাসন, সবই দেখেছে বাংলাদেশের জনগণ। এবং সবশেষ আমরা যদি গণতান্ত্রিক আন্দোলনের কথা বলি, 24-এর গণ অভ্যুত্থান, তার মধ্য দিয়ে আসলে গণতন্ত্র কতটা সমুন্নত হলো? এখনো আমাদের রাজনীতিতে কেন আলোচিত শব্দ কিচেন ক্যাবিনেট, ডিপ স্টেট কিংবা ভূ রাজনীতির জটিল সমীকরণ? দেখুন, এখানে যেটা হয়েছে, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তিনটা দেশেই সাম্প্রতিক সময় আন্দোলন হয়েছে, জেনজিরাই আন্দোলন করেছে, এবং তিনটা দেশেই জেনজিরা আন্দোলনকারীরাই পরবর্তীতে ধাক্কা খেয়েছে। বাংলাদেশেও খেয়েছে, নেপালেও খেয়েছে, শ্রীলঙ্কাতে আবার রাজাপাক্ষে ফিরে আসছে, যদিও কনটেক্সটটা ডিফারেন্ট। সেখানে আমাদের দেশের প্রথম যেটা দরকার ছিল, একটা সুষ্ঠু ইনক্লুসিভ ভোট। 14 সালে একতরফা ভোট হয়েছে বলেই কিন্তু এই 24 পর্যন্ত সমস্ত অঘটনগুলো ঘটেছে। আপনি যেটা বলছিলেন আমলা যখন 14 সালে একতরফা ভোট করিয়ে দিল সরকারকে, তখন আমলা হয়ে গেল সরকারের পলিটিক্যাল পার্ট। তার কন্টিনিউশনে 18 সালে রাতের স্টাফিং ভোট হলো, সেটা আমলাদের সহযোগিতায়।
সেই আমলারা 19 সালে এমপিদেরকে বলেছে আপনি কিসের এমপি, আপনাকে তো আমি স্টাফিং করে পাশ করিয়েছি। এবং সে সময় কিন্তু আলোচিত একটা বিষয় ছিল যে শেখ হাসিনা আমলাতন্ত্রের উপর ভর করে মাফিয়াতন্ত্র কায়েম করেছে। টোটালি মাফিয়াতন্ত্র বলবো না, কিন্তু আমলার উপর ফুল ডিপেন্ডেন্সি ছিল। আমরাও শেখ হাসিনা ছাড়া কারো কথা শুনতো না। মন্ত্রীরা বলতো যে আমরা বসে থাকি দেখা পাই না, কিন্তু সচিবরা দেখা পাচ্ছে। একটা সময় ছিল সচিব অসৎ হবে, এটা কল্পনা করা যেত না, ব্লক হয়ে যেত এক পর্যায়ে গিয়ে। এখন একটা পর্যায়ে আসলে অসৎ না হলে আপনি সচিব হতে পারবেন না। আপনি অসৎ সচিব হবেন, আপনি মিনিস্টার সহ টাকা ভাগাভাগি করবেন এবং পার্টি ফান্ডেও টাকা কালেক্ট করে দেবেন। এটা শুনেছি আমরা। 240টা নাকি বাড়ি ছিল কানাডাতে সচিবদের, পলিটিশিয়ানদেরও ছিল। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। রাজনীতিবিদ যদি সৎ থাকে তাহলে আমলা অসৎ হতে পারবে না। আবার রাজনীতিবিদ অসৎ হয়েছে, আমলারা সৎ থেকে কিন্তু দুর্নীতি কমিয়েছে। এটাই ছিল বাংলাদেশের মডেল, যে রাজনীতিবিদরা অসৎ হতে চায়, আমলারা তাদেরকে আইন দেখিয়ে এটাকে থামায় রাখে। 18 পরে হয়ে গেল কি, দুজন মিলে দুর্নীতি করা শুরু করলো, ফলে টোটাল স্ট্রাকচার ভেঙে পড়লো। এখন আমি 3টা ঘটনা বলি। এই সরকার হামের ম্যানেজমেন্ট কিন্তু করতে পারেনি, এটা কিন্তু খুবই দুঃখজনক। ছোট করে শুনবো আমরা আমাদের আলোচনার একেবারে। আরেকটা হচ্ছে 8 দিন হসপিটাল, এটা অনেক অনিয়ম পাওয়া গেছে, কিন্তু এই হসপিটালে অনেক কম টাকায় অনেককে সেবা দিয়েছে। হঠাৎ করে এটা বন্ধ করে দিলেন, সাইনডাই। তো রুগীরা কোথায় যাবে, কর্মকর্তা কর্মচারীরা কোথায় যাবে? এটা একটা সময় দেওয়া উচিত ছিল তাদেরকে। আমি মনে করি হঠাৎ বন্ধ করাটা ঠিক হয়নি। আজকে দেখলাম জাতীয় ক্রিকেটার নাইম হাসান, তাকে পুলিশ পিটিয়েছে। তাকে সোনা চোরাচালানকারীর তথ্য নিয়ে তাকে ধরে মেরেছে, অপদস্থ করেছে। উনি বলেছে আমি জাতীয় দলের ক্রিকেটার, উনি কার্ড দেখিয়েছে, তারপরে পুলিশ মেরেছে। তাহলে গভর্নেন্সে দক্ষতা একটা চিট ধরে গেছে। আপনি একটা ভুল তথ্যের ভিত্তিতে জাতীয় দলের ক্রিকেটারকে অপদস্থ করে ফেললেন। তার মানে সরকার দেশ চালানোর ক্ষেত্রে এখনো নিয়ন্ত্রণ নিতে পারেনি। সরকারের সুশাসনের সদিচ্ছা আছে কিনা জানি না, যদি থেকেও থাকে সেইটা ডেলিভারি দেওয়ার মতো এনাফ ক্যাপাবিলিটি সরকার এখনো অর্জন করতে পারেনি, এবং সেইটাই বাজেট বাস্তবায়নে গিয়েও ইম্প্যাক্ট ফেলবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ধন্যবাদ জানাচ্ছি জনাব বদিউর রহমান।